হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প তুই আমারই থাকবি, লেখিকা ইশরাত জাহান ফারিয়া, পর্ব 4 বলে উনি রুম থেকে বেরিয়ে গেল। আমিও হ্যাবলার মতো ভ্যাবলা হয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর মামানিকে নিয়ে আসলে রুমে। মামানিকে নিয়ে এসে দাঁড় করালেন, বললেন, আম্মু দেখো তুমিও কি বলেছে, বাচ্চাদের মতো। কি বলছে? ব্রুকুসকে। আমি অবাক হয়ে ওদের কথা শুনছি। আম্মু দেখো, খুশবু বলছে ও নাকি আমার ভার্জিনিটি নষ্ট করে ফেলবে। তুমি বলো, এটা কি কোনো কথা? আর ওর এত বড় সাহস তুমি দেখলে? আমি আর মামানি ওনার কথা শুনে ব্যাককেলের মতো একে অন্যের দিকে তাকাচ্ছি। মামানি মিটি মিটি হাসছে আর আমি লজ্জায় নিচের দিকে তাকিয়েছি। এই এত বড় দামরা এইসব কি বলে? হায়, আমি তো হার্ট অ্যাটাক করবো। সিসি ব্যাটার কি লজ্জা নেই? এমনিতেই তো ভেবেছিলাম একটা গুন্ডা মাফিয়া, এখন তো দেখি বুদ্ধি প্রতিবন্ধী। কার সামনে কি বলতে হয় সেই বুদ্ধিটুকুই নেই। বাট হাউ ইজ পসিবল? দেখো আপনার, এটা তোমার আর খুশবে পার্সোনাল বিষয়, সেখানে তুমি বেলাজের মতো আমাকে এসব বলছো, মামানি বলল। বাট আম্মু, তুমি তো জানো আমি নিজের ভার্জিনিটি নিয়ে কতটা হাইপার। কোনো মেয়ের সাথে কোনোদিন কিছু করিনি। তবে এই খুশবু কী সব বলছে? ধরো ও যদি কোনোদিন আমার ভার্জিনিটি নষ্ট করে দেয়, তাহলে আমি কি করব বলো? আবরার, প্লিজ স্টপ ইট, মামানি ধমকে বললেন। আমি এসব কথা শুনে শিহরিত। এই গুণটা নাকি এত হাইপার তার ভার্জিনিটি নিয়ে। কেন রে, এসব কথা বিয়ে করার সময় মনে ছিল না? এখন আসছিস ভাব দেখাতে? যত সব ন্যাকামি। আমি যাচ্ছি রুমে, আর এসব ফালতু বিষয়ে কথা অফ রাখো। এত বড় হয়েছে, তবু মায়ের আঁচল ধরে ঘোরাঘুরি বন্ধ করো, বলেই মামানি গন ঘুটিয়ে চলে গেলেন আর আমার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসি দিলেন। এবার আপনাকে বাঁচাবে কে? এই, তুমি চুপ করো। তোমার কথা কে শোনে? আমার কোনো বিষয়ে ইন্টারফেয়ার করার অধিকার তোমার নেই। আর আমি নিজের প্রোটেক্ট নিজেই করতে পারি। গট ইট? তাই মায়ের আঁচল ধরে বসে থাকেন। আই নো, হেসে বললাম। ড্যাম ইট, তুমি চুপ না করলে এক থাপ্পড় মেরে চুপ করিয়ে দেব। আচ্ছা, আর কথা বলবো না, ওকে? বলে কাবার থেকে ল্যাপটপ নিয়ে বিছানায় দুপা তুলে বসে পড়লেন। পরনে সে হাফ প্যান্ট আর টি শার্ট। আমিও পুরো ঘরময় হাঁটতে লাগলাম। ফ্লোরে সোনালি কার্পেট বিছানো, আর তাতে আমার পা সুরসুরি করছে। দেওয়ালে অসংখ্য ফটো ঝোলানো, সোফার এক পাশে একটা বড় বারবি ডল রাখা। কিন্তু এত বড় ডল দিয়ে এই গুন্ডা কি করে, ভাববার বিষয়। এই খুশবু, তুমি নাকি সারাদিন প্যাস প্যাস করে কাঁদো? ল্যাপটপের দিকে তাকিয়েই বললেন। অবাক হয়ে, উনি জানলো কীভাবে? বললাম, কে বলেছে? মোটেও না। জানি জানি, কচু জানেন। উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কচু? তুমি কি বলেছ? কচু? কচু বলেছি। এই কচু জিনিসটা আবার কি? হোয়াট? আপনি কচু চিনেন না? চিৎকার করে। এ কি, তুমি এত জোরে সাউন্ড করছো কেন? আমি হাই সাউন্ডে একেবারেই লাইক করি না। গট ইট, ডাফার। ওকে ওকে, বাট আপনি কচু চিনেন না, এটা কিভাবে পসিবল? না চিনতেই পারি, তাতে এত অবাক হওয়ার কি আছে? আমি একটু পানি খেয়ে নিজেকে সামনে নিয়ে বললাম, ও তাই তো তাই তো। আচ্ছা, এখানে কি কচু বাগান আছে? আমাকে নিয়ে যেও থাকলে। আমি হ্যাংমের বললাম, অফকোর্স অফকোর্স। এই কচু জিনিসটা আমাকে ভাবাচ্ছে। এটাতে মানুষ ফাঁসি লাগে কিভাবে? আই অ্যাম ইমপ্রেসড। মানে? আমার বাংলাদেশি ফ্রেন্ডরা মাঝে মাঝে দেখা হলে ঝগড়া বাঁধিয়ে বসতো। তখন ওরা বলতো, যা তুই কচু গাছের সাথে ফাঁসি লেগে মরে যা। ও, বাট তুমি এত চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। গল্প তুই আমারই থাকবি, লেখিকা ইশরাত জাহান ফারিয়া, পর্ব 5। বাট তুমি এত হাইপার হচ্ছ কেন? আমি তো জাস্ট কচুর বিষয়ে জানতে চাইছি। ও, আমাদের বাসার ওখানে অনেক কচু বাগান আছে, বাসায় গেলেই দেখিয়ে আনবো আপনাকে। ব্রুকুসকে। ওকে। তুমি আমার গার্ড? পাগল, আমি কোন দুঃখে আপনার গার্ড হব?
আপনার পাপের ভাগিদার হতে? মানে আমি কি এমন পাপ করেছি যে আমায় পাপী বলছো রেগে? ও, আপনি আবার বলেও যান। আপনি জানেন না আপনি আমার সাথে কি করেছেন? জোর করে তুলে এনে বিয়ে করেছেন, আরও কত কি করেছেন। আমার আব্বু আম্মু পর্যন্ত জানে না আমি কোথায়। জানে, তোমার আম্মু আব্বু জানে 2 দিন ধরে তুমি তোমার বান্ধবীর বাসায় আছে। সো চিন্তার কোনো কারণ নেই। সো নেক্সট টাইম আমায় পাপি বলবো না। গট ইট, ড্যাম গার্ল। অবাক হলাম, এটা নিশ্চয়ই বেটার নতুন কোনো কার সাথে। বেটা বহুত হারামি আছে। মনে মনে 71টা গালি দিলাম। এই খুশবু, আমার পাগুলো টিপে দাও তো, অনেক পেইন হচ্ছে। চোখ মুখ কুচকে। হোয়াট? আমি কেন আপনার পা টিপব? আপনি এত ছুতো ধরেন? বাবা, আমি পারবো না আপনার পা টিপতে। তার উপর পড়ে আছেন শর্ট প্যান্ট। আমি তো জীবনেও ধরবো না। তুমি যদি আমার পা না টিপে দাও তাহলে এমন কামড় দেবো যে এই আবরারের নাম 7 জন্মে ভুলবে না। আর এই দুঃখে তুমি কচু গাছের সাথে ফাঁস লেগে পড়বে। আপনি অলওয়েজ আমাকে খাটানোর ধান্দায় থাকেন নাকি? যত সব বলে একরাশ বিরক্তি নিয়ে পা টিপতে গেলাম। ওনার পা টিপছি আর কপাল চাপড়াচ্ছি। কি এমন দোষ করেছিলাম যে এমন গুন্ডা জামাই কপালে পড়লো যে আমায় অত্যাচার করে মেরে ফেলবে? আমি তো ছোট থেকে চেয়েছিলাম যে একটা সৌদি আরবের প্রবাসী বাঙালিকে বিয়ে করবো। একটা জব্বা পরে, হাতে সোনালি ঘড়ি পরে, আর মাথায় বড় পাগড়ি পরবে, আর হাতে সারাদিন তসবি থাকবে, আর কিছুক্ষণ পর পর বলবে মার হাবা মার হাবা। আর এসব চেয়েছিলাম বলেই কপালে পড়লো এই ডেঞ্জারাস স্টাইলিশ গুন্ডা মডেল বয়, এই ইংল্যান্ড ফেরত আবরার আগুন চৌধুরী। নামে আমাকে জলসে দেবে মনে হয়। বেটা নাকি কোচও চেনে না। এইসব কাণ্ডকীর্তি দেখতে থাকলে শেষ বয়সে হার্ট অ্যাটাক নয়তো ব্রেন স্ট্রোক করে আমি ইন্তেকাল করবো। হায়, আমার বাচ্চা কাছে সব এতিম হয়ে যাবে। আমি কাকে আর আদর করবো? দূর, বলেই দিলাম এক খুশি। আমার পা। বেড থেকে উঠে চিৎকার করে হোয়াট খুশবু, ডাফার গান, তুমি বেশি লাইক হয়ে গেছো। দুটো সুইট কথা বলতেই এত মাথায় চড়ে গেছো? সেদিনে থাপ্পড়ে পানিশমেন্ট এত সহজে ভুলে গেলে? তোমার এত বড় সাহস যে আমার পায়ে ঘুষি মেরেছ? তুমি জানো এতে আমার পায়ের টিস্যুগুলো কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? কোনো ধারণা আছে তোমার? ড্যামিট বলেই আমার গালে থাপ্পড় মেরে দিল আর আচার মেরে গ্লাসটা ভেঙে ফেলল। রেগে চিৎকার করে আমি ভয়ে বাক্যহারা হয়ে গেলাম। চোখ দিয়ে পানি পড়ছে। কখন যে কাঁদতে শুরু করেছে বুঝতেই পারিনি। এটা আবার একটা রোগ আমার। কেউ অতিরিক্ত বকাঝকা করলেই এমন হয়। আমার মাথাটা ভো ভো করছে। বেশি কান্না করলেই মাইগ্রেনের ব্যথাটা বেড়ে যায়। কি এখন চুপ করে আছো কেন? অ্যান্সার মি, ডাপার রেখে। আসলে আমি বুঝতে পারিনি, অন্য মনস্ক ছিলাম তো তাই। আমি দুঃখিত। কান্না চেপে চোখ মুছে বললাম। মুখ দিয়ে কান্না বেরিয়ে আসতে যাচ্ছে, বাট অনেক কষ্টে করে আটকে রেখেছে। এটাও আরেক রোগ আমার। তোমাকে এর জন্য অনেক ভুগতে হবে। পানিশমেন্ট হিসেবে আজ তোমার লাঞ্চ ডিনার সব বন্ধ। আর আম্মু কোথায় বেরিয়েছে, আজ ফিরবে না। সো আমার কথা মতোই সব চলবে। রেগে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছি। এত কান্না আসছে যে বলার বাইরে। মাথাটা ভো ভো করে ঘুরছে আর প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে মামানির সাথে ব্রেকফাস্ট করেছিলাম। মাথা ঘুরলে বা ব্যথা টেনশন হলে আমার প্রচণ্ড খিদে পায়, আর সাথে সাথে কিছু না খেলে সেন্সলেস হয়ে যায়। কিন্তু ওনাকে বলবো কীভাবে? আমি মরে গেলে ওনার খাবার খাবো না। এটা নিজের কাছেই নিজের প্রমিস। যতই হোক আত্মসম্মান তো আর খোয়াতে পারি না এই গুন্ডার কাছে। মনে মনে যাও, চুপচাপ বসে থাকো। রেগে কিছু বললাম না তো, যাও এখান থেকে, আমার সামনে আসবে না। তাহলে এমন শাস্তি দেবো যে রেগে। ওনার কথা শেষ হওয়ার আগেই আমি দৌড়ে বেলকুনিতে চলে গেলাম। বেলকুনির দরজা লাগিয়ে বসে পড়লাম একটা চেয়ার। বেশ উজ্জ্বল রোদ উঠেছে, চারদিকে কোনো কোলাহল নেই। বেশ নীরব এলাকা। বাগান মালি চাচা কাজ করছে। মস্ত বড় ট্রাকটা রোদে চকচক করছে। মৃদুমন্দ হাওয়া ছুঁয়ে যাচ্ছে সবকিছু। আর আমার এখন কান্না পাচ্ছে। ভীষণ ভীষণ কাঁদতে ইচ্ছে হচ্ছে। এখন যদি আনিকা আমার পাশে থাকতো তাহলে বলতো, দেখেছিস আমাদের সুগন্ধি আপা কাঁদ পেরে। সবাই এই অস্থির মোমেন্টটা ভিডিও করে নাও।
আর আমি কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলতাম, ফাজলামি পাইছস না বান্ধবী, তোমাকে হাসাইবার চেষ্টা করতেছি, তুই হাস না, ভালো করে হাস। আমার দুঃখে কাঁদবি তা না, তুই ফাউল মজা করতেছিস। তারপর আনিকা কান্নাকাটির ভান করে আমাকে হাসবার অবিরাম চেষ্টা করত। আমাকে কখনো কাঁদতে দেখলে সবার সাথে ঝগড়া শুরু করে দিত। আর আমার মন ভালো হয়ে যেতে, বেচারি আনিকা খুব কিউট একটা মেয়ে, সবসময় আমার পাশে থাকে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। হঠাৎ ব্যালকনির দরজায় ধাক্কা ধাক্কি শুরু করলো। মিস্টার আবরার চিৎকার করে গলা ফাটিয়ে